আসসালামু আলাইকুম। প্রথমত আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মুহূর্তে জাতি, ধর্ম, বর্ণ এবং সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে আমাদের প্রত্যেকের দেশের জন্য কাজ করা উচিত। যারাই দেশের জন্য কাজ করতে চান প্রত্যেককে ওয়েলকাম করা উচিত। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের আপনজন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন ভালো থাকবেন তখন আপনি আমি রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রচুর পরিমাণে ডিবেট করতে পারবো। ডিবেট করার প্রচুর সময় আছে, কিন্তু এই মুহূর্তে সময়টা হচ্ছে এই ক্রাইসিস মোমেন্টটা সবার একযোগে একসঙ্গে ফেস করা, চ্যালেঞ্জটা ফেস করা। তবে চলতি বছরের বন্যার ভয়াবহতা কেন এত বেশি, চলতি বছরে বন্যার ভয়াবহতার ঘনত্ব কেন এত বেশি, এটা বোঝার জন্য আপনাকে নদী বিশেষজ্ঞ বা পানি বিশেষজ্ঞ হতে হবে না। আমি নদী বিশেষজ্ঞ শেখ রোকনের একটা আর্টিকেল পড়ছিলাম এবং সেই আর্টিকেলটা পড়ে দুইটা প্রসঙ্গ তিনি রেইজ করেছেন। সেটা হচ্ছে, প্রথম যে প্রসঙ্গটা সেটা হচ্ছে কুমিল্লার গোমতীর যে ডম্বুর এবং সেই সঙ্গে ফেনীর মুহুরীর যে কলসির ব্যারেজ খুলে দেয়া হয়েছে, সেই ব্যারেজ ওভারনাইট খুলে দেওয়ার আগে কি বাংলাদেশকে জানানো হয়েছিল? উত্তরটা হচ্ছে বাংলাদেশকে জানানো হয় নাই। দ্বিতীয়ত যে প্রসঙ্গটা তিনি রেজ করেছেন সেটা হচ্ছে, এই ব্যারেজ খুলে দেওয়ার ফলে কি বন্যার ভয়াবহতাটা অনেক বেশি মাত্রায় বেড়েছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সেটা অনেক মাত্রায় বেড়েছে। সেটা যে কিভাবে বেড়েছে আপনি বুঝবেন, বোঝার জন্য আবারও বলছি যে আপনাকে একদম সায়েন্টিস্ট হতে হবে না, আপনি খুব স্বাভাবিকভাবে একটা বিষয় চিন্তা করলে বুঝতে পারবেন। তা হচ্ছে, নর্মাল সময়ে বন্যার যে পানি থাকে সেটা নদীতে স্রোত তৈরি করতে পারে, কিন্তু মাঠে বা বসত ভিটার ওই সমস্ত জায়গা থেকে স্রোত তৈরি করতে পারে? উত্তরটা হচ্ছে না, সচরাচর সেটা পারে না। কিন্তু এই বছর আপনি যেভাবে স্রোত দেখছেন, বসত ভিটা থেকে শুরু করে মাঠে কিংবা নদীকে ছাড়িয়েও যেরকমভাবে স্রোত রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু বোঝাই যায় যে এই জায়গাটায় ব্যারেজ খুলে দেওয়ার কারণে ভয়াবহতাটা বৃদ্ধি পেয়েছে। আরও একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যেহেতু জানিয়ে ব্যারেজটা খুলে দেওয়া হয় নাই বা ব্যারেজ দুটো জানিয়ে খুলে দেওয়া হয় নাই, প্রস্তুতির জায়গাটাও কিন্তু ব্যাপক ঘাটতি ছিল। কারণ আমরা তো জানতামই না, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু জানতোই না যে ব্যারেজ খুলে দেওয়া হচ্ছে এবং এইভাবে পানি আসতে পারে। আমি দেখেছি কুমিল্লা বলি কিংবা ফেনীতে বলি, প্রচুর সংখ্যক মানুষ গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে কখনোই তো আমাদের ফেনীতে এইরকম বন্যা হয় নাই, কখনোই তো আমাদের ফেনীতে এইরকম স্রোত ছিল না। আমরা কিভাবে বুঝবো? যে কারণে ওভারনাইট যখন বন্যার পানি তাদের বাসাবাড়ি বা বসতভিটাকে গ্রাস করছে, ওভারনাইট তাদেরকে সেই জায়গা ত্যাগ করতে হয়েছে। এবং এই সময়টা আমরা দেখেছি যে বাংলাদেশের প্রচুর মানুষ ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর মানুষ কিন্তু সহায়তার জন্য এগিয়ে এসেছে। ওই আহ্বানটা আমি আবারও জানাবো, যারা হয়তো বা ফিজিক্যালি যেতে পারছেন না, অনেকেই আছেন, আসুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক ব্যক্তিগত উদ্যোগে অনেকে কিন্তু চেষ্টা করছেন সে সমস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে উদ্ধার কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং উদ্ধার কাজের সময়টাতে যে পরিমাণ এলিমেন্ট প্রয়োজন ছিল সেই এলিমেন্টগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল না এবং এখন পর্যন্ত আসলে অপ্রতুল, অর্থাৎ খুব বেশি প্রতুল নাই। সুতরাং যারাই আছেন প্রত্যেকে আহ্বানটুকু জানাবো যে যারা কাজ করছেন তাদের সেই কাজে সহযোগিতা করার জন্য। যে প্রসঙ্গটায় আমরা ছিলাম সেই প্রসঙ্গটায় যদি আরেকটু ডিটেইলে যাওয়া যায়, তাহলে যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টা অভিন্ন নদী আছে। এই 54টা অভিন্ন নদীর অববাহিকায় যে সমস্ত অঞ্চলগুলো আছে, সে সমস্ত অঞ্চলের কোনো একটা অঞ্চলে যদি অতিবৃষ্টি বা বন্যার কোনো আশঙ্কা থাকে বা এই সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের কোনো তথ্য যদি থাকে, তাহলে একটা দেশের আরেকটা দেশকে জানানোর নিয়ম আছে এবং যে চুক্তিটা আছে সেই চুক্তি অনুযায়ী একটা দেশ আরেকটা দেশকে জানাবে যে ভাই, আমার এই জায়গাটায় এই নদীর অববাহিকায় এরকম একটা ক্রাইসিস এই মুহূর্তে আশঙ্কা আছে, সো তোমরা কিন্তু সতর্ক থাকো। ঠিক যেমনটা দেখা যায় যে আত্রাই কিংবা পুনর্ভবা নদীর অববাহিকায় আমাদের যে অঞ্চলগুলো রয়েছে, যেটা আমরা দেখতে পাই যে দিনাজপুর বা ঠাকুরগাঁওতে যদি বন্যা হয়, তাহলে ভারতকে আমরা সতর্ক করে দিই যে ভাই, তোমাদের ওই জায়গায় উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলোও কিন্তু প্লাবিত হতে পারে, তোমরা সতর্ক থাকবা। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেটা কি ভারত আমাদেরকে জানিয়েছিল কিনা? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারত আমাদেরকে জানিয়েছে। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা চলে আসে, তা হচ্ছে এই যে দুইটা ব্যারেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বা দুটা ব্যারেজ খুলে দেয়া হবে, সেটাকে আমাদেরকে জানানো হয়েছিল? উত্তরটা হচ্ছে না, সেটা আমাদেরকে জানানো হয় নাই। এবং এই যে জানানো হয় নাই, সেটার কতটুকু জবাবদিহিতা আমরা আসলে চাইতে পেরেছি ভারতের কাছে, সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। এখন ভারতীয় হাই কমিশনার যে কথাটা বলেছেন যে বাঁধ থেকে পানি উপচে পড়ে তারপর সেখান থেকে বন্যা হয়েছে, তার এই কথাও যদি সত্য হয়ে থাকে যে বাঁধ থেকে পানি উপচে তারপর এই ঘটনা ঘটেছে,
সেটাও আসলে বাঁধ থেকে যে পানি উপচে পড়ছে সেটার তার আগে কতটুকু লেভেল পর্যন্ত বাঁধে পানির ধারণ ক্ষমতা আছে, সেটা কোথায় পৌঁছালো, সেটা কি প্রপারলি মনিটরিং করার কোনো ব্যবস্থা আমাদের এখানে আছে, কিংবা সেটা কি ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা বা ইন্ডিয়া থেকে আমাদেরকে বিষয়টাকে জানানো যে এই বাঁধে কিন্তু পানি উপচে পড়ার সম্ভাবনা আছে, এটার লেভেলটা বা লিমিটটা কিন্তু ক্রস করার সম্ভাবনা আছে। এই যে সামগ্রিক বিষয়গুলো, এই বিষয়গুলোতে কেন এত ধোঁয়াশা থাকবে বা কেন এত অস্বচ্ছতা থাকবে? অর্থাৎ এগুলো মনিটরিং করার কি আসলে কোনো জায়গা নাই? আমরা তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে দেখলাম যে কত কিছু একদম, কত প্রযুক্তি তাদের কাছে আছে, কিংবা দুনিয়াটা তো এখন আসলে এই পর্যায়ে চলে এসেছে, রাইট? সো এই জায়গাটাতে আলটিমেটলি আমি যদি ইন্ডিয়ান হাই কমিশনারের কথা ধরে নেই যে ওয়েল, তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন, এখন ওই যে বাদটা যে ওভারফ্লো হতে যাচ্ছে সেইটা পর্যন্ত আমাদের কি কোনো জানার ওয়ে নাই? এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো একটা প্রশ্ন তো অবশ্যই জাগে। পানি রাজনীতির বিষয়টা কিন্তু আসলে খুবই কমপ্লিকেটেড, খুবই জটিল। সেটা হয়তো বা আমরা সাধারণ মানুষ বুঝবো না, কিন্তু সাধারণ মানুষ আমরা যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টা অভিন্ন নদী আছে, সেই অনুযায়ী কে কতটুকু পানি পাবে বা পানি বন্টন কিভাবে করা হবে, দুইটা আন্তর্জাতিক রাষ্ট্রের মধ্যে পানি বন্টন কিভাবে হয়, সেটার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি কি থাকে? হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি থাকে। 1996-97 সালের নন নেভিগেশনাল ওয়াটার অ্যাক্ট, সেটা কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছিল, কিন্তু ইন্ডিয়া স্বাক্ষর করে নাই। বাংলাদেশ স্বাক্ষর করার পরও সেটার প্রতি বাংলাদেশের অনুসমর্থন আমরা কখনোই দেখতে পাই নাই। এটার পেছনে ইন্ডিয়ার একটা প্রেশারের কথা সবসময় বলা হয় যে যেহেতু ইন্ডিয়া সেই জায়গাটা সমর্থন করে নাই, বাংলাদেশ স্বাক্ষর করলেও সেটার প্রতি বাংলাদেশের অনুসমর্থনের জায়গাটা কিন্তু নাই, এবং এটা একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা অবশ্যই তৈরি করে। এবং সেটা শুধুমাত্র দুইটা দেশের পররাষ্ট্রনীতির মধ্যে ক্রাইসিসের জায়গাটা যেমন তৈরি করে, ঠিক তেমনিভাবে আরেকটা প্রশ্নের জন্ম দেয়, তা হচ্ছে তৃতীয় কোনো পক্ষকেও কি আমরা এই জায়গাটায় অবজারভার হিসেবে রাখতে পেরেছি? আমাদের ডিপ্লোম্যাটিক পলিসির জায়গায় কি সেটা কখনো ছিল? আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, পুরো বিশ্বব্যাপী ডায়নামিক এই সংক্রান্ত যদি কোনো চুক্তির কথা বলা হয়, সেক্ষেত্রে একটা চুক্তিকে বলা হয় তা হচ্ছে ইন্দাস ট্রিটি। এটা একটা ক্লাসিক এবং খুব কার্যকরী সমঝোতা ছিল, যেখানে সিন্ধু নদের শাখা নদী এবং উপনদীগুলোর মধ্যে কয়টা ইন্ডিয়া কয়টা পাকিস্তান পাবে সেই সংক্রান্ত একটা চুক্তি। আপনি চিন্তা করেন যে দুটো দেশের মধ্যে কিন্তু রাজনৈতিক বৈরিতা অনেক আছে, কিন্তু তারপরও দুইটা দেশই এই চুক্তিটাকে মেনে চলে। তার পেছনে কারণটা হচ্ছে মাঝখানে ওয়ার্ল্ড ব্যাংক এই সমঝোতার ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে ছিল। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু মাঝখানে থেকে পুরো সিনারিওটা মনিটর করছে এবং সেই সঙ্গে তারা তৃতীয় পক্ষ হিসেবে এখানে অবজারভার হিসেবে আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমাদের ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে আমরা কি কোনো তৃতীয় পক্ষকে এই জায়গাটায় আনতে পেরেছি কখনো? আমরা কি কখনো সেই চেষ্টাটা করেছি? এখন চেষ্টা যদি করেও থাকি, চেষ্টা করে যদি ব্যর্থ হই, সেটা কিন্তু আমাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতাটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি বলছি না যে চলতি বছরের বন্যা আটকানো যেত। এই যে বন্যা যে আটকানো যেত না, সেটা কিন্তু একটা দীর্ঘদিনের সমস্যা। সেটা প্রাকৃতিক সমস্যা যেমন আছে, নদী খনন, নদী দখল থেকে শুরু করে অনেক প্রবলেম নিয়ে গেল 10, 12, 15 বছর ধরে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু সত্যিকারের অর্থে এই সংক্রান্ত গবেষণার জায়গাগুলো আসলে কতটুকু স্ট্রং, পানি রাজনীতির জায়গাটায় বাংলাদেশ কতখানি স্ট্রং, সেগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করে। আবারও বলছি, চলতি বছরের বন্যা হয়তো বা ঠেকানো যেত না, কিন্তু এই বন্যার ক্ষয়ক্ষতিকে ঠেকানো যেত। সাধারণ বন্যার সময় যেটা হয় যে 2-3 দিন ধরে পানি ওঠে, সেই অনুযায়ী হয়তোবা একটা প্রিপারেশনের জায়গা থাকে, কিন্তু এখানে প্রসঙ্গের জায়গা হচ্ছে যে যখন দুইটা ব্যারেজকে খুলে দেওয়া হয়েছে, যেটা আমি বলছিলাম যে 2-3 দিন সময় নেয় পানি ওঠার জন্য, সেই 2-3 দিনের ঘনত্বকে কিন্তু 2-3 ঘন্টায় নামিয়ে আছে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের কাছে ছিল না বা ওই অঞ্চলের মানুষের কাছে ছিল না। সুতরাং এই জায়গাটা নিয়ে জবাবদিহিতার প্রসঙ্গ যদি আসে, তাহলে জবাবদিহিতাটা আপনি কিভাবে এনশিওর করবেন, সেটাও কিন্তু আপনার রাজনৈতিক কূটনৈতিক দূরদর্শিতার একটা জায়গা। এবং আবারও বলছি যে এই জায়গাটায় আমরা কখনোই কি কোনো তৃতীয় পক্ষকে আনতে পেরেছি কিনা, নিরপেক্ষ কোনো তৃতীয় পক্ষকে আনতে পেরেছি কিনা, বা প্রভাবশালী কোনো মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে কিনা, আমি অন্তত দেশের একজন সাধারণ মানুষ হিসেবে সেই প্রত্যাশাটুকু করতে পারি। যদিও এটা আমার সেক্টর না, বা আমি নদী বিশেষজ্ঞ বা পানি বিশেষজ্ঞ কেউ না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে অন্তত এই আহ্বানটুকু তো জানাতে পারি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই পানি বন্টন সংক্রান্ত যে গবেষণার উইংগুলো রয়েছে, সে পানি বন্টন সংক্রান্ত গবেষণার উইংগুলো আরও ভালোভাবে গবেষণা করবে, এবং সেই সঙ্গে বাংলাদেশের গভর্নমেন্ট
পানি বন্টন সংক্রান্ত যে ডিপ্লোম্যাটিক পলিসি আছে সেই ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা আরও অনেক বেশি পড়াশোনা করবেন এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেবেন। অন্তত প্রভাবশালী কোনো তৃতীয় পক্ষকে তারা ম্যানেজ করতে পারবেন, এই জায়গাটায় আমরা কিভাবে সমন্বয়টা সাধন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও প্রত্যাশা করছি যে যে যেখান থেকে আছেন প্রত্যেকে দেশের জন্য কাজ করবেন। অনেকেই আছেন যারা হয়তোবা শো অফ করতে চান না, নিজেদের মতো নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। অনেকে আছেন মানুষের কাছে জানাচ্ছেন। আমি দুটার কোনোটাকেই কখনো খারাপভাবে দেখি না। আমি খারাপভাবে দেখি সেই বিষয়টাকে যখন আপনাদের কেউ প্রশ্ন করেন আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছেন, অ্যাজ ইফ আমি কি করছি সেটা আপনাদের প্রত্যেকের বাসায় গিয়ে আমার কানে কানে বলতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এরকম একটা ক্রাইসিস মুহূর্তে কে কি করেছে, কে কি করছে সেটার চাইতে আপনি কি করছেন, আপনার কি করা উচিত সেই জায়গাটা চিন্তা ভাবনাটা করা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যারা প্রশ্ন তোলে যে আপনি কি করছেন, তাদের আসলে জীবনে অনেক সময় আছে এবং অনেক সময় আছে দেখেই তারা ফেসবুকে এসে এগুলো লেখার সময় পান। যিনি কাজ করেন তার মনে হয় ফেসবুকে এসে এত কিছু লেখার সময় থাকে না। আমি আবারও বলছি, মানুষ তো দুই ধরনের আছে। এক ধরনের মানুষ হয়তোবা অনুপ্রেরণা দেওয়ার জন্য মানুষকে জানাচ্ছেন, কিন্তু আরেক ধরনের মানুষও আছে যারা হয়তোবা কাজ করে যাচ্ছেন কিন্তু শো অফের কাজটা করছেন না। সুতরাং প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত, গঠনমূলক পরামর্শ যে কোনো কিছু আপনারা যা জানাতে চান অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।